সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তোলা, সেনাপ্রধানকে নিয়ে প্রশ্ন তোলা, এটা মানে আইনগতভাবে আইনের ভাষায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই হতে পারে, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে যে আমি ডেমোক্রেসিতে যা ইচ্ছা বলতে পারি, কিন্তু এই মুহূর্তে এটা আমি বলবো এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সমতুল্য। শুধু ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, এটা অলমোস্ট দেশ বিরোধী অ্যাক্টিভিটির সমতুল্য। কারণ এখানে কোনো ঝামেলা হলে অ্যাকচুয়ালি রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বিশাল ক্যালামিটির সম্মুখীন হতে পারি। তো সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা যারা বলছেন, বয়স কান্ট বি এ ফ্যাক্টর, এবং দায়িত্বরত জায়গা থেকে যারা বলছেন, তাহলে তারা তাদের দায়িত্বরত জায়গায় তার বলার পর কিভাবে বসে আছেন, সেটাও সরকারের প্রতি আমার প্রশ্ন। 5ই আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সেনাপ্রধানকে কিভাবে মূল্যায়ন করবেন? 5ই আগস্টে সেনাপ্রধান এবং সেনাবাহিনী, মানে এখানে আমি সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে কোনোভাবেই পৃথক করতে পারছি না। সেনাপ্রধান এবং সেনাবাহিনী বিশাল ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই গণতন্ত্র ফিরে পাওয়ার যে যাত্রা, এই যাত্রাটা সঠিকভাবে শুরু করবার জন্য। ওনারা যদি মানে সেনাপ্রধান এবং সেনাবাহিনী যদি জনগণের হয়ে হস্তক্ষেপ না করতেন, জনগণের পক্ষ নিয়ে না দাঁড়াতেন, তাহলে আরও কত রক্তপাত হতে পারত এবং বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যেত কি না, এরকম অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে, যে প্রশ্নগুলো ভয়ঙ্কর প্রশ্ন। সো আমরা অত্যন্ত, আমি বলবো যে যদিও আমরা 2000-এর অধিক প্রাণ হারিয়েছে এই জুলাই আন্দোলনে, তবুও আমি বলবো যে আমাদের বিশাল সৌভাগ্য যে ওই ক্রিটিক্যাল মোমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মাননীয় সেনাপ্রধান তারা জনগণের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন। সো এখানে তাদের রোল নিয়ে আর কোনো আলোচনা বা প্রশ্নবিদ্ধ করার কোনো জায়গা নেই। এবং এই জায়গা থেকে আমি একটা জিনিস বলবো যে এই যে তরুণ কয়েকজন নেতা যে এটা নিয়ে প্রশ্ন তুলছেন, বা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে 2-একটা রাজনৈতিক দলও আছে যারা এগুলো নিয়ে প্রশ্ন তুলছে, তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই। কারণ প্রথম থেকে 5ই আগস্টে তো বললাম, 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অনেক জায়গায় বড় ভূমিকা রেখে যাচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে মাননীয় সেনাপ্রধান। তো তাদেরকে প্রশ্নবিদ্ধ করা এখন স্পেসিফিক্যালি যখন মানে একটা কারণও তো থাকতে হবে, যখন আমরা দেখছি বড় কোনো কারণও নেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করা। দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা এখন সঠিকভাবে করছে না, কারণ 15.5 বছর যেভাবে করাপ্ট করেছে পুলিশ বাহিনী এবং সিভিল ব্যুরোক্রেসি সব জায়গায় এই আওয়ামী ফ্যাসিস্টরা, তারপর যেভাবে ভেঙে পড়েছে সব স্ট্রাকচারগুলো, বাংলাদেশে কিন্তু কোনো আইনের শাসনই থাকতো না যদি আর্মড ফোর্সেসের ব্যাকিং না থাকতো। তাহলে আমরা একভাবে বলতে পারি যে দ্য লাস্ট ব্যাস্টিয়ন অফ ল অ্যান্ড অর্ডার, মানে আইন শৃঙ্খলার শেষ শক্তি এখন যারা দাঁড়িয়ে আছে শক্তভাবে, সেটা হলো আমাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে যদি আপনি এখন গুতান বা প্রশ্নবিদ্ধ করেন, তাহলে কিন্তু আর দেশে আইন শৃঙ্খলা থাকে না। পুরো স্টেট মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা কোন জায়গায় যে পৌঁছাতে পারে এটা আমরা বলতে পারি না। এই জায়গায় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তোলা, সেনাপ্রধানকে নিয়ে প্রশ্ন তোলা, এটা মানে আইনগতভাবে আইনের ভাষায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই হতে পারে, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে যে আমি ডেমোক্রেসিতে যা ইচ্ছা বলতে পারি, কিন্তু এই মুহূর্তে এটা আমি বলবো এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সমতুল্য। শুধু ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, এটা অলমোস্ট দেশ বিরোধী অ্যাক্টিভিটির সমতুল্য। কারণ এখানে কোনো ঝামেলা হলে অ্যাকচুয়ালি রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বিশাল ক্যালামিটির সম্মুখীন হতে পারি। তো সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা যারা বলছেন, বয়স কান্ট বি এ ফ্যাক্টর, এবং দায়িত্বরত জায়গা থেকে যারা বলছেন, তাহলে তারা তাদের দায়িত্বরত জায়গায় তার বলার পর কিভাবে বসে আছেন, সেটাও সরকারের প্রতি আমার প্রশ্ন। আর রাজনৈতিক দল থেকে যারা বলছেন, এই রাজনৈতিক দলগুলোকে আমি মানে তাদের কাছে আবেদন জানাচ্ছি, কারণ এখানে আমি তো আর সরকারে নেই, আর আমি এই জায়গায়ও যেতে চাই না যে রাজনৈতিক দলের এগেনস্টে মামলা করবে। এই ধরনের কাজ আওয়ামী লীগ করে আমাদের রাজনৈতিক কালচার অলরেডি অনেক নষ্ট করেছে। তবে রাজনৈতিক নেতৃত্বে যদি আপনি থাকেন, দেশের জনগণের সাথে যদি আপনার একটা সম্পৃক্ততা থাকে, তাহলে আপনারও কিছু দায়িত্ব আছে। আবল তাবল জাতা ফালতু কথা যেগুলো দেশকে ক্ষতির সম্মুখীন করতে পারে, এগুলো আপনাদের মুখে মানানসই না। বাংলাদেশে কি সেনা কু হওয়ার সম্ভাবনা দেখছেন? দেখেন, এই ধরনের আলোচনা আসলেই মানে সমীচীন না। আমি আবারও সেনাবাহিনীতে আমাদের ভাইদের প্রতি সম্মান জানিয়ে এবং সেনা প্রধানের প্রতি সম্মান জানিয়ে বলছি যে তারা রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই এবং আমার বিশ্বাস ওনারা আগামীতেও করবেন না। তবে একই সাথে বাকি সবাইকেও
একটু আপনার কেয়ারফুল হতে হবে যে আমরা এমন জায়গায় যেন না নিয়ে যাই, এমন কোনো প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সেনাবাহিনী বা জুডিশিয়ারি, হাইকোর্ট, এই ইনস্টিটিউশনগুলোকে আমরা এমন জায়গায় না নিয়ে যাই যে এই ইনস্টিটিউশনগুলোর ড্রাস্টিক কিছু করা ছাড়া আর কোনো উপায় বাকি না থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো না, আমি আশাবাদী বাংলাদেশে কু হবে না, এগুলো কিছু হবে না, আমি আশাবাদী। তবে একই সাথে আমি বলছি, কেউ যেন এই ইনস্টিটিউশনগুলোকে খুব বেশি চাপাচাপি না করে। সম্প্রতি একটি জরিপে দেখা যাচ্ছে বিএনপির 41% এবং 31% ভোট পাবে। এটি নিয়ে আপনার মত কি? দেখেন, আমি এই কয়েকটা জরিপ এমন দেখেছি। প্রথমত হলো যে এই জরিপগুলো যারা করেছেন, যেভাবে করেছেন, আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে এটার সায়েন্টিফিক ভ্যালিডিটি নিয়ে, জরিপের সায়েন্টিফিক ভ্যালিডিটি নিয়ে। আর যেহেতু আমার কাছে মানে স্বচ্ছ না যে জরিপটা সায়েন্টিফিক, সেই কারণে এই তথ্যগুলোর উপরে আমি কোনোভাবেই আসলে খুব বেশি নজরও দিচ্ছি না, গুরুত্বও দিচ্ছি না। তবে সায়েন্টিফিকভাবে জরিপ করা উচিত, করা দরকার, এবং তাহলে আমরাও একটু ভালোভাবে জানতে পারবো। আই উডন্ট বি সারপ্রাইজড, মানে খুব আশ্চর্যজনক কিছু হবে না যদি এমন হয় 40% বিএনপির সাপোর্ট। কারণ যেহেতু আওয়ামী লীগ এখন আর মাঠে নেই, তাদের দ্বারা নির্বাচন করা সম্ভব না, সেহেতু বড় একটা ভোটারদের অংশ থাকবে যারা আনডিসাইডেড থাকবে একদম, মানে নির্বাচনের কাছাকাছি পর্যন্ত। তাদের বড় অঙ্কে ভোট বিএনপির কাছে যেতেই পারে। যদি আমরা সবাই আলাদা আলাদা নির্বাচন করি তাহলে আমাদের অনেকের কাছে যেতে পারে। কোয়ালিশনে গেলে হয়তো আমি আশা রাখবো আমাদের কোয়ালিশনে আসবে, কিন্তু এটা হতে পারে। কিন্তু এখন এই জরিপগুলো যে তথ্যগুলো দিচ্ছে, এগুলো আমি মানতে নারাজ, কারণ জরিপগুলো সায়েন্টিফিকভাবে হচ্ছে না। সায়েন্টিফিকভাবে হলে এরকম হতেই পারে, এরকমই তথ্য আসতো, কিন্তু তখন না হলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারতাম। জামাতের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে 5ই আগস্টের পরে। তাদের ভোট কি বেড়েছে বলে মনে করেন? আমি খুবই সারপ্রাইজড হব। এগেন, যেহেতু জরিপ সঠিকভাবে হয়নি বা হচ্ছে না, আমরা জানি না। তবে আমি খুবই সারপ্রাইজড হব যদি বাংলাদেশ জামাত ইসলামের ভোট খুব বড় সংখ্যায় বেড়ে থাকে। কেন সারপ্রাইজ হব এটাও আমি পরিষ্কার করছি। প্রথমত, বাংলাদেশ জামাত ইসলামে ভোট ইউজুয়ালি খুবই সেট একটা ভোট ব্যাংক আছে ওনাদের, মানে যারা সঠিকভাবে ওনাদেরকে প্রথম থেকে সাপোর্ট করেন, ওনাদের পার্টি স্ট্রাকচারের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, মানে ওনাদের কর্মী না, তবে ওনাদের কর্মীদের সাথে পরিচিত একটা সেট স্ট্রাকচার আছে জামাত ইসলামের ভোটের। সবসময় এটা ছিল। যখন তাদের ভোট একদম তুঙ্গে ওই 12% আশেপাশে চলে গেছিল, তখনও যেটা ছিল, সবচেয়ে নেমে এসে যখন 3-4% নেমেছিল, তখনও সেটা ছিল। এবং আমরা 91-র পর থেকে দেখেছি ক্রমাগত জামাতের ভোটার সংখ্যা নেমে এসেছে, এবং 91-96-তে যেহেতু সর্ট অফ মোর মাল্টি পার্টি সিস্টেম ছিল, তার জন্য কিছু দলের বেশি ছিল, ক্রমাগত কমে এসেছে। গত 10 বছর জামাতের বড় কোনো অ্যাক্টিভিটি হয়নি। জামাতের জন্য অনেকের, মানে জামাত ইসলামের উপরে অনেক অত্যাচার হয়েছে। সো সেটার কারণে রাজনৈতিক মহলে আমাদেরও অনেক সিম্পথি আছে দলটার জন্য, বাংলাদেশ জামাত ইসলামের জন্য, এবং আমি শিওর জনগণের মধ্যে অনেক সিম্পথি থাকবে। সিম্পথি থাকা আর অ্যাকচুয়াল সাপোর্ট করা এবং ভোট দেয়া এক জিনিস না। একই সাথে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিলুপ্ত হয়ে গেছে, মানে বেসিক্যালি লিগালি না হলেও কার্যকরীভাবে বিলুপ্ত হয়ে গেছে, হাসিনার জন্য আর কেউ কখনো দাঁড়াবে না। তো এটা যেহেতু কার্যকরীভাবে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু একটা জিনিস, যারা আওয়ামী লীগের ভোটার ছিল তারা কেউ বাংলাদেশ জামাত ইসলামের ভোটার হবে, এটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না, আইডিওলজিক্যাল কারণে, যে যেটা বিশ্বাস করে। সো তাদের অনেকেরও জামাতের প্রতি একটা সর্ট অফ সহানুভূতি থাকতে পারে, কিন্তু সহানুভূতি আর ভোটার একটা। এই কারণে আমি বলছি যে এইসব বিশ্লেষণ থেকে আমার কাছে মনে হয় যে জামাতের ভোট যদি বড় অঙ্কে বেড়ে থাকে তাহলে আমি একটু আশ্চর্যিত হব। কিন্তু এগেন, একটা ভালো বা অনেকগুলো ভালো সায়েন্টিফিক পোল করা ছাড়া বা অ্যাকচুয়াল নির্বাচন করা ছাড়া আমরা আসলে বলতে পারছি না। আপনি ছাত্র শিবিরের ইফতারে গিয়েছিলেন, এটা কি সামাজিক মূল্যবোধ থেকে? আসলে আমি ছাত্র শিবিরের ইফতারে যেতে পারিনি। আমাকে তারা খুব সুন্দরভাবেই, খুব সম্মানের সাথেই দাওয়াত জানিয়েছিলেন। আমি যেতে পারিনি কারণ ছাত্র শিবির আমাকে দাওয়াত করবার আগে আরেকটা দল বা গোষ্ঠীর দাওয়াত আমাকে তারা করে রেখেছিলেন, এবং আমি তাদেরকে কমিটমেন্ট দিয়ে দিয়েছিলাম যে আমি তাদেরটাতে যাব। সেই কারণে ছাত্র শিবিরের দাওয়াত আমি নিতে পারিনি। তবে আপনার বাংলাদেশ জামাত ইসলাম মূল দল যখন দাওয়াত করেছিলেন, ওই দাওয়াতটা আমি ছাত্র শিবিরের দাওয়াতে হয়তো আমি যেতে পারতাম যদি আমি আগে থেকে সময়টা অন্য কাউকে না দিয়ে রাখতাম। কিন্তু মূল দল যখন দাওয়াত দিয়েছেন তখন ওই দাওয়াত, যেহেতু ওইটার সময়টা আমি অন্য কাউকে দিয়ে রেখেছিলাম না, ওনারা আগে বলেছিলেন, সো ওনাদের দাওয়াতে গেছিলাম।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।